নিতে হবে। মাসুদ ভাই, আপনার সাথে তো বুদ্ধি দিয়ে কথা দিয়ে কোনোটা দিয়ে পারবো না না। না না প্লিজ। সরল করে বলি, উপদেষ্টাদের মধ্যে মাসুদ ভাই, কতজন আপনাদের লোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়ে চলুক, এটা আরো ভালো। মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের পরিচয় পদ বা পদবি দিয়ে নয়, তিনি বোধহয় এই সময় বাংলাদেশে যারা যাদের কথা মানুষ শুনতে পছন্দ করে, সেই অল্প একদম উপরের দিকে 3-4 জন 5 জন বা 2 জন একজনের অন্যতম, যিনি চমৎকার করে কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন, ভালোবাসা দিয়ে কথা বলেন, মন দিয়ে কথা বলেন, মনন দিয়ে কথা বলেন। জনাব শফিকুল ইসলাম মাসুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি এসেছেন, আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ খালিদ মহিউদ্দিন ভাই, আপনাকেও। আপনি সুন্দর করে কথা বলেছেন। জি। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা শুনছেন এবং যারা পরে শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে, হেলাল ভাই বা মাসুদ ভাই, আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি কিছু প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই। কিন্তু যেহেতু আজকে অনেক প্রশ্ন নিয়ে আমরা আসলে কাজ করছি, আপনারা যদি একটু সংক্ষেপে উত্তর দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমি প্রথমে জনাব শফিকুল ইসলাম মাসুদ, আপনার কাছে যেতে চাই এবং একটি ছোট প্রশ্ন করতে চাই যে জাতীয় নির্বাচন কবে চান, ডেট? জাতীয় নির্বাচন তো আসলে আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে কি, যে নির্বাচনটা অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং জনগণের প্রত্যাশার আলোকে হওয়াটা প্রয়োজন। তো সেটার জন্য বিগত 16 বছরে বাংলাদেশে যে ধরনের ন্যাক্কারজনক প্রশাসনিক অবকাঠামো তৈরি হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটার জন্য তো একেবারে মিনিমাম ন্যূনতম একটা সময় দিয়ে এগুলো সংস্কার করার পরে নির্বাচনটা হওয়া জরুরি। এই জায়গাটা আমি মনে করি যে যৌক্তিক একটা সময় এবং যৌক্তিক সংস্কারগুলো সম্পাদন করে কম সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া প্রয়োজন। আপনাদের মাথায় কি কোনো ডেট আছে, যে ধরা যাক 2030 সালের সেপ্টেম্বর? আমরা 2030 সাল তো না, এখন তো 2025 চলছে। আমরা মনে করি যে 2025 সাল বা 26 সাল, এই তারিখটা যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুকু করা প্রয়োজন, সেটার জন্য 2 মাস, 5 মাস, 6 মাস। আমার মনে হয় তো আমরা 16 বছর তো নির্বাচন ছাড়া থাকলাম। সুতরাং এখন তো আমাদের, আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে, আল্লাহ তাআলা ভালো জানতেন, তিনি জানেন যে এটা আমাদের তো 29 সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল, বা আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম, কেউ কেউ মনে করেন। তো সেই জায়গায় আমরা যেখানে 29 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে আমরা 6 মাস, 1 বছরের এই তাড়াহুড়ো প্রবণতাটাও তো আমার কাছে খুব ভালো মনে হয় না। আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন, সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার। নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময়। ওকে, তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময়, মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে। তো তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি, এটা 2025-এর শেষ থেকে 2026-এর আধাআধি পর্যন্ত। এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার যতটুক করতে পারেন ওটুক করবেন, তারপরের মধ্যে নির্বাচন হবে। আপনারা কি সেই টাইম ফ্রেমটার থেকেও বাড়াতে চান কিনা, বা আপনারা মনে করেন যে, মানে আমি আমি একটু ডেট দিয়ে জিনিসটা একটু বুঝতে চাই। কারণ হচ্ছে যে, হ্যাঁ মানে আপনি আপনি নিশ্চয়ই আমার প্রশ্ন বুঝতে পেরেছেন যে, মানে আপনি একটা হ্যাঁ, টাইম হ্যাঁ। ফ্রেম মাথায় দেখেন কিনা মাসুদ ভাই? ইতিমধ্যে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব এবং আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি, উনি কথা বলেছেন এ ব্যাপারে যে আমরা 2025-এর শেষ অথবা 2026-এর মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকশনটা করা এবং এর মধ্যে যৌক্তিক ওকে, সংস্কারগুলো সম্পন্ন করা। ওকে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসও এরকম সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। রাইট। মানে 2025-এর শেষ থেকে 2026-এর। ইন্টারেস্টিং। আমরা একটু হেলাল ভাইয়ের কাছে জানতে চাবো যে, হেলাল ভাই, এতদিন বিএনপি বারবার আমার প্রশ্নের জবাবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আমার প্রশ্নের জবাবে বারবার বলেছেন যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই। কিন্তু তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর আধাআধি পর্যন্ত। কিন্তু আমরা আবার বিএনপি থেকে শুনতে পেলাম যে অগাস্টে নির্বাচন চান, জুলাই আগস্টে নির্বাচন হতে পারে। আপনি মানে ওইটা কি চাপ রাখার জন্য কথা, নাকি আপনারা কবে মনে করেন নির্বাচনটা আপনাদের করতে চান? দেখেন, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি রাজনৈতিক একটা অনিশ্চয়তা বিরাজ করছে যে এই সরকারের মেয়াদ আসলে কতদিন। আর আপনি যে কোশ্চেনটা করলেন যে সব নির্বাচন কতদিন পরে হতে পারে, আপনি দেখেছেন যে রাজনৈতিক যে অনিশ্চয়তা,
এবং রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতার মধ্যে অনেক ষড়যন্ত্র এবং প্রতিবিপ্লবী সিনড্রোম আপনারাও দেখেছেন আর জনগণও দেখেছে। এখন এই ষড়যন্ত্র এবং প্রতিবিপ্লবী সিনড্রোমের ফলে সরকারের পারফরমেন্সেরও ঘাটতি দেখা দিচ্ছে। না সরকার হেলাল ভাই, ঠিকমতো হেলাল ভাই perform মাফ করবেন, করতে হেলাল ভাই পারছে না। মাফ করবেন, আমি একটা কথা এখন বলতে চাই। আমি হেলাল ভাই মাফ করবেন, আমি শুধু একটা কথা বলতে ডেটটা চাই। যেহেতু আপনি ডেটটা আমার কথা বলছি। বলেছেন, যে আমার কথা বলেছেন যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছে, আমি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না, কিন্তু আসলে ষড়যন্ত্র করলে বিএনপি করতেছে এরকম মনে হচ্ছে। সেটা পরে কথা বলবো। না না, আচ্ছা ওই আপনি দেখেন আমাদের, ডেটটা আমি বলেন। আপনি প্রথমে ডেটটার কথা বলি। জি জি। যে ডক্টর ইউনূস একটা ধোঁয়াশা সৃষ্টি করলেন ডেট নিয়ে, যে আপনার দুইটা ডেট দিলেন উনি, হুম ক্লিয়ার করলেন না, এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না। আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে, অর্থাৎ নির্বাচন একটি সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময়। যৌক্তিক সময় যখন আপনারা ডেফিনেশন চেলেন, তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, এবং কেন সম্ভব সেটাও বললাম। যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের হালনাগাদ এটা চলছে, এটা হয়তো 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এখন নির্বাচন কমিশনকে আপনার স্ট্রেনথেন করবার জন্য নির্বাহী বিভাগ ও ল এনফোর্সিং এজেন্সির বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন, তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। কারণ অতীতে 3 মাসে এরকম অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার, যে নামেই ডাকুন, ক্যারেক্টার একই, নিউট্রাল সরকার, অতীতে 3 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে। আর আপনি যেটা বলছেন যে আপনি ষড়যন্ত্র বলছেন বিএনপি করছে, দেখেন আমাদের দেশের এই পরিবর্তনকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু ভালোভাবে নেয়নি। সেখান থেকে ষড়যন্ত্র, বিভিন্ন রকম অপপ্রচার চলছে আমাদের দেশে। অন্যায়ভাবে বলছে যে এথনিক ক্লিনজিং হচ্ছে, পলিটিক্যাল ক্লিনজিং, না হেলাল ভাই আপনি এটা ঠিকই বলছেন, রিলিজিয়াস হেলাল ভাই ক্লিনজিং আপনি এটা হচ্ছে। ঠিকই বলছেন, এবং হেলাল ভাই আপনি এটা ঠিকই বলছেন। খালেদ আমি ভাই, আরেকটা কথা বলি, দেখেন আমরা কিন্তু বলেছি যে আপনার এই পরাজিত মাফিয়া, এই মাফিয়া মাথা পালিয়ে গেছে, লেজ রয়ে গেছে। এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় পদায়ন হয়ে রয়েছে, এবং বিভিন্ন রকম প্রতিবিপ্লবী সিনড্রোম আপনার আপনারা জুলাই আগস্টে নির্বাচন চান সরকার। সেজন্য আমরা বলছি জুলাই আগস্টে যতদিন খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না হয়, তাহলে আমাদের অভ্যুত্থান ব্যাহত হয়ে যেতে পারে। আমাদের এই অভ্যুত্থান যাতে চেতনা, আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি, একটি রাইট টু ভোট। আমরা এইসব কথায় আসবো হেলাল ভাই, আপনি জুলাই আগস্টে নির্বাচন চান মানে আপনারা? আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম, এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে। এবং ডক্টর ইউনূস সরকারকে বলেছি, আপনি যে 2টা ডেট দিলেন, এই 2টা ডেটে আপনি কিভাবে নির্বাচন করবেন, কি কি সংস্কার করবেন, ডক্টর ইউনূসের দায়িত্ব না, ডক্টর ইউনূসের দায়িত্ব না, এটা নির্বাচন কমিশন বলবে। টাইম ফ্রেম দিয়েছে, আমার এটা বক্তব্য। নির্বাচন কমিশন দেখেন বলেন যে সরকার যখন বলবে তখন তারা নির্বাচন। হ্যাঁ সরকার বলে দিয়েছে তো, সরকার বলে দিয়েছে তো টাইমটা। এইবার নির্বাচন কমিশন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগে ঠিকই বলবে, আপনারা একটু ধৈর্য ধরেন। নির্বাচন না, এখানে আমরা কিন্তু অধৈর্য ধরছি না। আমরা দেশের আপনি এখন অগস্ট মাসে নির্বাচন চান, আমরা একটু মুভ ফরওয়ার্ড করতে না, অগস্টে নির্বাচন চান। অগস্ট মাসে নির্বাচন, এই বন্যা বর্ষা সবগুলোর মধ্যে। বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না? এটা তো সে আপনি 4 মাস পরে হলে হবে না হালাল ভাই, 4 মাস পরে হলে হবে না। 4 মাস পরে হলে হবে না, এটা ডিসেম্বরে হলে হবে না, ভালো হবে না নির্বাচন। হ্যাঁ কারণ যদি 4 মাস পরে না হয়, ডিসেম্বর দিকে হয়, তখন এত আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে, তিনি যে এই সরকার চালাতে পারছেন না, রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না। কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের, এতদিন যারা 17 বছর বঞ্চিত ছিল, রিয়েলি তারা বঞ্চিত ছিল, তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে। এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে। আপনি দেখেন 8ই আগস্টে যখন সরকার গঠন হলো, তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন, ছাত্রদের একটা আন্দোলনের ফলে। এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে। আপনি বলছেন যে সরকার অদক্ষ শক্তির জন্য। আচ্ছা, আমি সরকারের শক্তি এবং অনভিজ্ঞতা, অদক্ষ এবং অনভিজ্ঞতা, ঠিক আছে, আমি এগুলিতে আসবো পরে। আমার একটু কুইক, আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলনের সময় দেখেছি, সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে, সবাই নানা জায়গায় মানে যে যার জায়গা থেকে সাহায্য করেছে, কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে, এটা কারণ কি? আপনাদের কথা কেন বলে না? হেলাল ভাই আপনি যদি একটু ছোট করে বলেন,
কোথায় গিয়ে সেটা আটকাইলো? আমাকে যদি বলতে হয়, দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে হাইজ্যাক করার একটা সিনড্রোম আমরা ৭১ সালেও দেখেছি, যেভাবে আওয়ামী লীগ আপনার ৭১ সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চেয়েছিল। এবারও আমি এরকম একটা ২৪-এর গণ অভ্যুত্থানে এরকম সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি। কিরকম দেখেন, এটা জুলাই গণ অভ্যুত্থান, কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে দীর্ঘ ১৭ বছরের মানুষের সংগ্রাম, রক্ত ক্ষয়, লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে ১৭ বছর না বাংলাদেশ কাঁপানো ৩৪ দিন, এটা একটা বলেছে। আর একটা বলছে যে যে কে মাস্টার মাইন্ড, তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে। এই সমস্ত বাইনারি না, কনফিউশন আমি সেটা মানলাম, কিন্তু ধরেন যে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামায়াতের কথা বলার কারণ কি? এটার কারণ কি একটা হইতে পারে যে বিএনপি কি শেষ মুহূর্তে এসেও ২৩-২৪ তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারই রয়ে যাবে, তো সেই জন্য সে আর নতুন নিপীড়ন নির্যাতনের মধ্যে যেতে চায় না? না না, এটা তো ঠিক না। আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্রদের মোস্ট অফ দি স্টুডেন্ট হলো পার্টিসিপেশন হলো জাতীয়তাবাদী ছাত্র দলের। কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে, এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো, এই ইসলামী ছাত্র শিবির বলেন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন, অন্যান্য ছাত্র সংগঠনগুলো, সবাই কিন্তু এর মধ্যে ছিল। কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেল, তারপরে যখন ক্রেডিট ক্লেমের সিনড্রোম তৈরি হলো, তখন কিন্তু আমাদের বিভক্তিটা তৈরি হলো। এবং আরেকটি দেখেন, আরেকটি কথা না বলে পারছি না। কেন আপনারা তো তাদের সাহায্যই করলেন, এটা তৈরি হইল আমরা তো আমরা ক্ষেত্র তৈরি করলাম, জমিন তৈরি করলাম। এবং আপনি কি মনে করেন যে দেখেন, যদি এই মাফিয়া যদি কোটা আন্দোলনটা মেনে নিত, যদি ছাত্রদেরকে চাকরি দিত, তাহলে কি আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না? তারপরেও হাসিনার পতন হতো, কারণ রাজনৈতিক দলগুলো তখনও আপনারা হয়তো আন্দোলন সংগ্রামে ছিল। অর্থাৎ আপনারা ১৭ বছর চেষ্টা করেছেন, হয়তো আরো ৩৪ বছর লাগতো আর কি। এটা কিন্তু খালেদ ভাই, আপনি এভাবে বলতে পারেন না, কারণ ১৭ বছর ব্যাপী আমরা অবিরাম আন্দোলন করেছি। আমরা সেই ১২ সাল থেকে না, হেলাল ভাই আমি আবার আপনার কাছে আসবো। হেলাল ভাই আপনার কাছে আসবো। আমরা কি এটা উল্টা সাইড থেকে দেখতে পারি যে বিএনপি হঠাৎ করে ওদেরকে বলতে থাকলো যে তোমরা খালি গোলটা দিছো, বাকি সবকিছু আমরা তৈরি করছি, তোমাদের এই এটাকে বিএনপি বলা আগে শুরু করছে না? এটা ন্যারেটিভ, এটা একটা ন্যারেটিভ কেউ বানিয়েছে। কিন্তু আমাদের বক্তব্য হলো যে আমরা ১২ সাল থেকে এই সরকার যখন ফ্যাসিবাদে পরিণত হলো, ১৮ সালে যখন মাফিয়ায় পরিণত হলো, আমরা ১২ সালে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডেকেছি, কেউ আসছে কেউ আসেনি। ১৮ সালেও ডেকেছি, কেউ আসছে কেউ আসেনি। ২৪ সালে যখন সবাই আসলো, তখন আমরা ফাইনালি হাসিনাকে বিদায় করতে সক্ষম হলাম। এখন হেলাল ভাই এই ব্যাপারটা পরিষ্কার। আমি একটু এই প্রশ্ন নিয়ে আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যেতে চাই। মাসুদ ভাই, আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু ৩৪ দিনের অংশগ্রহণ না, ১৭ বছরের ত্যাগ তিতিক্ষা, তাদের প্রচুর লোকের গুম হওয়া, মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া, বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া, পড়ালেখা শেষ করতে না পেরে রাস্তা রাস্তা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে। এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে, তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে। কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে, অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে। আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেই রকম ভিসি, প্রক্টর, প্রভিসি সেরকম আসতেছেন। স্বাস্থ্যক্ষেত্রে আমরা দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে। তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে। সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল। এটাকে আপনি কীভাবে দেখেন? যে না, আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে এই আন্দোলন সফল হতো? ধন্যবাদ খালেদ বিদায়। দুটো বিষয়, একটা হচ্ছে প্রথমত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই ২০২৪ সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা কোনো একটা দলের ক্রেডিট হওয়ার কথা না। এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল, এবং এটা এই জনতার, এদেশের মানুষের ক্রেডিট, এদেশের ছাত্র জনতার ক্রেডিট। দুই হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব ক্লিয়ারলি এবং সেভারাল টাইম এটা বলেছেন, রিপিটেডলি বলেছেন যে
আমাদের এই শহীদেরা কোনো দলের সম্পদ না। আমরা কখনোই আমাদের যে হিসাব নিতে বলা হয়েছে যে থানা থেকে, বিভাগ থেকে, ডিস্ট্রিক্ট থেকে, ঢাকা সিটিগুলো থেকে, এবং তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না, তারা হচ্ছেন দেশের সম্পদ। সেকেন্ড থিং হচ্ছে, দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আজকে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল এগুলোতে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন। এটা খুব দুর্ভাগ্যজনক এ কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে, এর বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একদম ধরে ধরে বিএনপি সমর্থিত যারা, তাদেরকে সেখানে ভাইস চ্যান্সেলর সহ তাদেরকে বসানো হয়েছে। তো হ্যাঁ, কিন্তু মাসুদ ভাই, আমি এরপরে একটা কথা স্বাস্থ্যখাত। বলি, আমি একটা কথা বলি, কেউ জামাত করে কিনা গুরুত্বপূর্ণ, সেটা তো আমরা না 10-15 বছর পরে না, জানতে পারবো। কারণ এই যে ধরেন সমন্বয়কদের মধ্যে যারা হুম, জামায়াত করতো, সেটা তো আমরা এখন জানতে পারতেছি। বা এই জন্য না, মানে এই ব্যাপারটা জন্য জামায়াতের ব্যাপারে তো এরকম আন্দোলনে যে জামায়াত শিবির একটু স্লিপিং এজেন্ট হিসেবে থেকে যায় দলের মধ্যে। না, জামাত স্লিপিং এজেন্ট হিসাবে থাকার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি, এবং দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি, অন্য ছাত্র সংগঠন কেউই এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল। সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি শোয়িং, দুটোর কোনোটাকেই তো আপনি এখানে আইডেন্টিটি করার দরকার নাই, কারণ প্রয়োজনই তো হয় নাই। সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে। কারণ 15 বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত, পারিবারিক, দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে, এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ শুধু করে নাই, তাদেরকে লাঞ্ছিত করেছে, এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীত পর্যায়ে নিয়ে গেছে। আমরা মনে করি যে 2024-এর এরকম একটা বড় অর্জনও কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক, সকলের সম্মানের জায়গায় থাকুক। কোনটা? এরপরে যদি কোনো ব্যক্তি এই 2024-এর যে গণ ওকে, অভ্যুত্থানের যে ইয়াটা, আমি একটু তাহলে আগেরটা একটু জিজ্ঞেস করি, মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে? মুক্তিযুদ্ধটা দেশের মানুষের সম্পদ হবে, এটা আপনি ব্যক্তির বলছেন হবে যে কেন? আওয়ামী লীগের এটা কোনো সম্পদ, দলের হবে কেন? আওয়ামী লীগ এটাকে নিজস্ব সম্পদ করতে চাইছিল, কুক্ষিগত করতে চাইছিল। আপনারা তো হুম, হুম, হুম। আওয়ামী লীগের যে ন্যারেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে, সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা, কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাইড আসলে ওইটা এখানে থাকার জন্য। আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ, একটা লেখক এটা মনে করছেন, আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয়। এবং সেই বক্তব্য কি ছিল? মুসলমানরা ভুল পথে গিয়ে এই মুক্তিযুদ্ধ করছে, আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক, বা এটা ভালো হোক, তাই তো? না, খালেদা, এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয়, এটা অন্যদিকে আপনি গেলেন। সেটা না, হচ্ছে আপনি যে মুক্তিযুদ্ধটা নিয়ে আপনাদের অবস্থান আমি কি বলেছি ক্লিয়ার যে মাসুদ ভাই? আপনাদের অবস্থান কি মুক্তিযুদ্ধ ক্লিয়ার? বিষয়ে আমাদের ক্লিয়ারটা কিরকম হচ্ছে যে মুক্তিযুদ্ধটা আমি কি বলেছি জিনিসটা কি যে আসলে? মানে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আওয়ামী লীগ এটাকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদের উপর। আমি যেটা বোঝাতে চেয়েছি আপনাকে, প্রথম কথাটা আমাদের ন্যাশনকে, আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে। আমরা বোঝাতে চাই যেটা যে 2024-এর এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, রাজনীতির কোনো মার প্যাচে এটা যেন বিতর্কিত না হয়, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি, বহুবার পরিষ্কার করেছি। আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। এবং সেই কারণে আপনি দেখেন যে 2024-এর এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো। কাউকে নিষিদ্ধ করা হলো, আমাদের করা হলো এই কারণে
যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে। আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদে প্রকাশনা যেটা করেছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসছে, না না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। দিস ইজ জানাব। এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেগেটিভটাকে যদি আপনি ওভাবে নেন, আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন, ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে? তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে, বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁ জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন। একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ, ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে। তাতে কি বিএনপি কে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যেও কনফিউশন আছে? না মাসুদ ভাই, ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন। আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টেটমেন্ট দিয়ে দল হিসাবে যেটা বলেছে, আমরা যখনই প্রশ্ন করি আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার, কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো, আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি 1971 সালে কি আপনারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন? না, পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল, মাওলানা ভাসানী রহিমাহুল্লাহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন 70-এর যে ভোট, আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন, সেই 70-এর ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান নাই। 7 মার্চের উনি ভাষণ, তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করেছি। আপনি শুধু জামাত ইসলামের অবস্থাটার কথা বলেন। বাংলাদেশ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, ভালো কথা, বাংলাদেশ একই চাওয়া না চাওয়া ছিল। এই বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে নেগেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই, কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে, এটার সাথে জামাত ইসলামের দ্বিমত ছিল। এবং সেই দ্বিমতটা 1971 সালে আমি একদম পরিষ্কার অবস্থানটা আবার বলি। আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল, এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা, তাই তো? ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা, এবং এই অবস্থানে কোনো পরিবর্তন, এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই, তো এটাই ছিল, তো এটাই ছিল, এটাই থেকে এই 2024-এ এসে 2024-এ সেটার পরিবর্তন হয়েছে। আমি বলেছি এবং আমাদের ছাত্ররা তো বলেছে, জনতাও বলেছে যে ওই 2024-এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই, আমরা আমাদের এই সন্তানেরা, আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্যবাদেরও আমরা পতন ঘটিয়েছি। কারণ আপনি জানেন যে আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন 2024-এর জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে। আমি আমার 67 দিনের রিমান্ডে আমি একটা সাক্ষাৎকারে বলেছি, আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি, যে আমাকে যখন ইন্টারোগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা, হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে, আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে চেয়েছিলাম, স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আমার চোখ খুলে দেন, অথবা আমাকে দেখতে দেন, অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারোগেশনে আসছেন। ওনারা অসতর্কতাবশত হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক, ওনারা বলেছেন এখানে দেশি বিদেশি সংস্থার লোকেরা আছে। মাসুদ ভাই, যখন দেশ গিয়েছে, আমরা একটু আসলে একটু প্রিসাইজ থাকতে চেষ্টা করি। অর্থাৎ 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জামাত ইসলাম এটার সাথে একমত ছিল না, তো জামাত ইসলাম এটার সাথে একমত কখনোই পোষণ করে নাই। 2024 সালে আইসে বাংলাদেশ, আপনি মনে করতেছেন 2024 সালে আইসে বাংলাদেশ একটা অন্যরকম
স্বাধীনতা পাইছে, এটা কি ব্যাপারটা এরকম? মানে ভারত টারত এইসব না, না। এলিমেন্ট আমি যেতে চাইতেছি না, আপনি না, না, দুই লাইনে আমি বলেন আমার কথাটা 1971 সালে দুই জামাতের অবস্থা সঠিক ছিল। দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো একটা কোশ্চেনের কথা তো আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না, আপনি পারবেন না আমাকে এই কারণে বলেছেন, যে সেই জন্য কথাটা উঠলো হ্যাঁ, যে আপনাদের না, অবস্থা নাকি স্বাধীনতার পরিষ্কার, কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না। পরিষ্কারটা পরিষ্কার কি? কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চায়নি, কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ, সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিতভাবে দেশের জনগণ সেটাকে Fantastic. গ্রহণ করেছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে, তার নাম মাহফুজ আলম। তিনি বলেছেন যে আহ, আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে, আমি শুধু 4 লাইন শোনাই। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে, কিন্তু শেষ হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন, নাকি এইখানেও আপনাদের একটু আলাদা জায়গা আছে জনাব মাসুদ? মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর। Blame অবান্তর এই game. কারণে যে হ্যাঁ। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই। আপনি দেখেন 2010 না সালে না, আপনারা তো সর্বপ্রথম মুক্তিযুদ্ধের কথা আমাদের উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র, না, 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 এটা না, খারাপ না, জিনিসই মনে ষড়যন্ত্র হয়, শুই না তো ভালো না, জিনিস না, মনে না, হয় না। না এটাকে। আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করা এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী ওকে প্রমাণিত এবং পরীক্ষিত ওকে, ঠিক এই আছে, দেশের মানুষের কাছে। ঠিক আছে। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। জনাব মাসুদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে আহ, উম, জনাব আজজুল বারী হেলাল, এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল, অর্থাৎ বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল? যে এটা আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে আমি মাসুদ ভাইয়ের একটা কথা একটু ছোট করে যদি এই যে বলেন, ছোট করে বলি, জি। এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেমের মাধ্যমে, যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম করেছিল যে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার। আমি জামাতে ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে, এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে, তার উপর ভিত্তি করে কথা বললো। আপনি দেখেন, আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে 71 সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে, আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো, আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করলো। এখন সেই দলের দিকে এই দুটো দলই, একটা পরাজিত শক্তি আর একটা হলো পালিয়ে যাওয়া শক্তি। এই কথা কি দুটো হিস্টোরিক্যালি দিকেই ঠিক? এই কথা কি হিস্টোরিক্যালি ঠিক হেলাল ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন জিয়াউর রহমান সাহেব 71 ক্ষমতায় থাকার জন্য, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য সমগ্রভাবে যে রাজনৈতিক দলটার, যে রাজনৈতিক আদর্শটার, যে রাজনৈতিক কাঠামোটার সাহায্য চাইলেন, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী। না না, আপনি এটা আপনি কোন ইতিহাস থেকে বলছেন? আমি আমি বলছি আপনি আবার না, আপনি আমার চেয়ে ভালো জানেন। 78 সালে আপনি ইতিহাসটা মহিউদ্দিন দেখেন, ভাই, আমি বলছি জনাব যে গোলাম 71 আজমের ফিরে আসা সালে থেকে শুরু যখন করে পুরোটা দেখেন। আপনি শোনেন, আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতর ঢুকে গেল, তখন আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্যান্যরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন, তারাও রাজনীতি করার সুযোগ পেল। আর আমি যেটা বলছি যে ব্লেম গেমের কথা, যে আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে অমুক রাজাকার, বিএনপি কে লক্ষ্য করে বলতো, অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার এদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে গেল, কলকাতায় পালিয়ে গেল, আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধের। এই দুটি দলেরই উদ্দেশ্য হলো আপনার যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো, যে দলের প্রতিষ্ঠাতা, তার নেতাকর্মীকে নিয়ে একটা ব্লেম গেমে চলে গেল। না 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 না, আপনি এটা হেলাল ভাই, আপনি এটা বললে হবে না। জিয়াউর রহমান সাহেব, গোলাম আজম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা, তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া, বাংলাদেশকে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শকে হায়ার করা, জনাব শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা। শাহজিজুর রহমান কিন্তু ভোটের মাধ্যমে, আপনি যদি ইতিহাসটা পড়েন, আপনার 79 পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছিল তারা ভোটের মাধ্যমে শাহজিজকে প্রধানমন্ত্রী। ওই ভোটের কথা বলেন না হেলাল ভাই, ওই ভোটের কথা না, কেন আপনার এটা তো ডেমোক্রেসি, আপনি ওই ভোটের কথা ওই ভোটের কথা বলা না বলা একরকমই। পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা ভোটের মাধ্যমে শাহজিজকে প্রধানমন্ত্রী করেছিল। আমরা যদি মাল্টি পার্টি ডেমোক্রেসি না করতাম, তাহলে তো সেই একদলীয় শাসন ব্যবস্থা ছিল। এখন একদলীয় শাসন ব্যবস্থাকে এই সরকার আপনাকে জাতীয় সরকারে, এই জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল না? জাতীয় সরকার এখন আমি দেখেন, আমি দেখলাম
যে নাহিদ ইসলামের একটা স্ট্যাটাসে দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল। হ্যাঁ, আমার প্রথম বক্তব্য হলো বিএনপি 2022 সালে যখন 31 দফা সংস্কার প্রস্তাব দেয় তখন তারা বলেছিল, আমরা বলেছিলাম যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। সুতরাং আপনি যদি প্রস্তাব দিয়েও থাকেন তাহলে আমাদের কমিটমেন্ট বা আমাদের রাজনৈতিক কর্মসূচির সাথে মিলছে না। আর একটা কথা, নাহিদ ইসলাম বলছে যে সে তখন গণভবনে ছিল আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে, তাহলে তিনি এই কথা জানেন কিভাবে? আমরা তো এই কথা শুনিনি কখন যে 5ই আগস্টে যে হেলাল ভাই, মানুষের জানার নানা রকম সোর্স থাকতে পারে। আপনি আমাকে সোজা কথা বলেন, আপনারা যদি ইলেকশনের পরে জাতীয় সরকার করেন, ইলেকশনের আগে জাতীয় সরকার হইতে আপনাদের অসুবিধা কি? আপনারা কি জাতীয় সরকার হইলে আপনাদের সবসময় আপনাদেরই প্রধান থাকতে হইব? এইটাই আপনি একটা মিনিট সময় দেন। যদি ইলেকশনের আগে আপনি জাতীয় সরকার করেন তাহলে ইলেকশনটা করবেন কি করে? শেখ হাসিনার মতো আমি আর ডামি দিয়ে আমরা সবাই জাতীয় সরকার, তাহলে ইলেকশনটা হবে কি করে? সবাই মিলেই করবে কিভাবে ইলেকশন? সবাই মিলেই করবে। শেখ হাসিনা 24 সালের আমি আর ডামির ওইরকম কেন হবে? মানে দলে থাকলেই তো আর দলে প্রভাব আপনি বিস্তার করতে পারবেন না। ডক্টর ইউনূস থাকলো প্রধান, আপনি ইলেকশন করলেন। আমরা তিনজন ব্যক্তি আমরা যদি জাতীয় সরকার গঠন করি, আবার তিনজন নির্বাচনে অংশগ্রহণ করলাম, তাহলে আপনার নির্বাচনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে। এটা হয় না, এটা তো সারা পৃথিবীতে তো ক্ষমতায় থাইকেই ইলেকশন করে, অসুবিধা কি? না, আপনি সারা পৃথিবীর সাথে বাংলাদেশের উদাহরণ দিলে হবে না। কোন পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে ভারতে। তাহলে আপনারা যেহেতু, আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমার ভুল, আপনারা যেহেতু ইলেকশনে অংশ নিবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না, তাই কি? ইলেকশনে অংশ আমি জাতীয় সরকার করলে আপনি আমি সবাই যদি জাতীয় সরকারে অংশগ্রহণ করি, ইলেকশনে করবো কার সাথে? সরকারের সাথে সরকারের ইলেকশন, এটা তো পলিটিক্যালি একটা রং আইডিয়া। এটা তো টোটালি পলিটিক্যালি রং আইডিয়া। বাংলাদেশে কি কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে 10টা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে? এটা হইতে পারবে না? শোনেন, সেটার জন্য আপনাকে সময় দিতে হবে, আরো সময় নাই। এখন যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা রয়েছি, একটা মানে যুগ সন্ধিক্ষণে আমরা রয়েছি, এখন আমাদের এই বিপ্লবকে, আমাদের আন্দোলনকে, আমাদের অভ্যুত্থানকে যদি সুসংহত করতে হয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে, তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি? আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময়, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করে তাদের সবার সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে, তারাও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। আপনি এখন এই কথা বললে তো হবে না। হেলাল ভাই, এই জামায়াতের সাথে, মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন, জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন, রাজপথে আপনারা থাকতে চান নাই, আপনারা বসে বসে চা খেয়েছেন, এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় চোপড় পরে থেকেছেন। জামায়াত আন্দোলন করেছে, আমি একটু বলি, জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু 17 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন। কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাস্টে ঝুলেছে, জামায়াতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে, বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই। এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি ধরছি যে এটা ঠিক না, যে বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম, গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে। জামাতের কয়েক শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে। আপনি একটা উদাহরণ দেখেন, 28 তারিখে যখন সর্বশেষ 28শে অক্টোবর যখন আমাদের উপর যে ভীষণ ক্র্যাকডাউন হলো, আমাদের জনসমাবেশকে ভণ্ড করে দিল, তখন কিন্তু জামাত ইসলামও যুগপৎভাবে আমাদের সাথে ওইখানে একটা আন্দোলন করেছে। হেলাল ভাই, বেয়াদবি না নিলে একটা ছোট্ট রসিকতা করব। হেলাল ভাই বেয়াদবি না নিলে একটা ছোট্ট রসিকতা করব। আমরা 90 এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি আমাদের নেতা, মানে আপনি যেটাকে ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবর, এর থেকে বড় বড় ঘটনায় তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই টেবিলের উপর। কেন আমরা 17 বছর আমরা আপনি চাই খাইতেছিলেন, ধরেন 90তে যে এই ঘটনা পুলিশ ঘটাইছে, সরি, সেগুলি তো হয়তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই, সেটাকে আপনি ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবরের ঘটনা। না, 28শে অক্টোবরে আমি বলছি যে আমাদের উপরে যে পরিমাণ ক্র্যাকডাউনটা হলো এবং তার আগেও আপনারা 17 বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে থাকিনি, অবিরাম ভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমাদের গুম খুন কত হয়েছে দেখেন। এই আপনার লাস্ট যে 34 দিনের যে আন্দোলনে এই সরকার পতন হলো, সেখানেও আমাদের প্রায় 150 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির 29 লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কত ইলিয়াস আলীর মতো একজন
ছাত্রনেতাকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম না করেছে, হেলাল ভাই, কত লোককে গুম এগুলি তো করেছে, খুন করেছে। হেলাল ভাই, আমরা এগুলি তো আমরা যে বহুবার ইয়ার বলা করেছি হয়েছে, কিন্তু না। হেলাল ভাই আমি কিন্তু আপনার আপনি যখন কনসিয়াসের বলেন কাছে, আমি না আপনার না না কনসিয়াসের কাছে এটা প্রশ্ন করতে চাই, আমি আপনার খালেদ ভাই, কনসিয়াসের কাছে যখন আপনি প্রশ্ন বলেন করতে যে চাই। চায়ের কাপ, আমরা যখন বলছেন যে আমরা এসি রুমে ছিলাম, হ্যাঁ, তখন প্রতিবাদটা করি যে ওকে। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম, ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম। আপনি যদি এখন এটা বলেন, আর আমাদের অন্য অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে, আমি কাউকে খাটো করে বলছি না, আমি কাউকে খাটো করছি না, কিন্তু 17 বছরে আমাদের এই আত্মত্যাগকে, আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, আমাদের আমাদের দলকে ধ্বংস করবার জন্য আমাদের Yeah. নেতা, আমাদের আমাদের নেত্রী না, absolutely. বেগম খালেদা জিয়া, যিনি Absolutely. আপনার আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক, তার বিরুদ্ধে 33টা মামলা দেওয়া হয়েছে Absolutely. আমাদের, Absolutely. এবং তাকে Absolutely. 7 বছর জেলে রাখা হয়েছে। হেলাল ভাই, আমাদের হেলাল ভাই, থেকে বড় absolutely. অত্যাচার কে হয়েছে? হেলাল ভাই, এখন absolutely. আপনি বলছেন, এখন যেটা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয়, আমরা কিন্তু বলেছিলাম যে মামলাটা আপনার ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, এবং এই মামলায় যেন আচ্ছা, ঠিক আছে, আইনগত আমি দিকটা ইতিহাসের আমরা দিকে, বারবার বলেছি। হেলাল ভাই, হেলাল ভাই, অথচ হেলাল ভাই। দেখেন 111-এ যখন আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হলো, তখন কিন্তু আমরা আমাদের সহযোগী, আমাদের জোট সঙ্গীত থেকে আমরাও কোনো বিবৃতি পাইনি। এটা আমি বলতে চাচ্ছি না, আপনি বলছেন তাই বলছি। আচ্ছা হেলাল ভাই, আমরা কিন্তু আমি তখন ইতিহাসের দিকে বলছি না যে- যাই, হেলাল ভাই আমার গলায় ব্যথা একটু, এই জন্য আস্তে কথা কইতে হইতেছে। এই যে ইতিহাসের দিকে না যাই, ব্যাপারটা কি বিএনপির আচরণ থেকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত, তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি 280টার বেশি সিট পাবে, এটা আমি নর্মালি বুঝতে পারি। তো বিএনপি এখন 280টার বেশি সিট পাবে, বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি 280 সিট পায় এসে তারেক সাহেব এসে প্রধানমন্ত্রী হবে, বেগম জিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন, জনাব আজিজুল বারী হেলাল বড় একজন মন্ত্রী হবেন, বা কি হবেন আমি জানি না। এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন, যেইটার এই জন্য যখনই আমরা সংস্কারের কথা বলি, যখন আমরা বলি আমরা কি একই জায়গায় আসব, তখন আপনারা এটা পছন্দ করেন না। যখন এইটার মধ্যে এটা বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল, আপনাদের সঙ্গে তো বাম দল ছিল, জনাব সাকি ছিল, জনাব নূর ছিল, এগুলি কথা শুনলেও আপনাদের কাছে কষ্ট লাগে। আপনার উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব না 5-10টা আসন, এরকম একটা ভাব আপনাদের, তাই না হেলাল ভাই? এইটা আপনি বলছেন, এর কোনো সোর্স আমি জানি না, সোর্স থেকে আপনি বলছেন। আপনি যে বলছেন অস্থির, আমরা অস্থির হবো কারণ সমস্ত রাজনৈতিক দল, জামাত ইসলামকে নির্বাচন চাচ্ছে না, বাম সংগঠনগুলোকে নির্বাচন চাচ্ছে না। আর আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি 111-এর সময় আপনি দেখেন, যেই সরকারটা 2 বছর অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো, 3 মাসের সরকার 2 বছর থাকলো, সেই 2 বছর থাকার ফলে যে 17 বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই 17 বছরের ফ্যাসিবাদকে তাড়াতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন হলো। আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবারও যদি এরকম, এই সরকারের মেয়াদ এখনো অনিশ্চিত, আপনারা যদি এরকম এবং এই সরকারের মধ্যে আপনার 111-এর কুশীলবরা কিন্তু রয়ে গেছে, এবং ফ্যাসিবাদের কুশীলবরা রয়ে গেছে। এখন তারা আপনার তাদের মেয়াদটাও এখন পরিষ্কার করে বলছে না। সুতরাং আবারও কি আবার খুব পরিষ্কার করে বলছে, খুব পরিষ্কার করে দুটো ডেট যেখানে বলেন, দুটো ডেট যেখানে বলেন, দুটো তারপরে ডেট আবার না বলছেন হেলাল ভাই, দুটো date বলছে, দুটো date বলছে। একটা ইয়া বলছে যে মানে হয় ডিসেম্বর থেকে জানুয়ারি জুন পর্যন্ত একটা, এটাকে স্প্যান বলছে, আইদার অর মিন্স আইদার আর অর না রে ভাই, যখন এটা জানুয়ারিতে সময় হলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি। এখানে আরেকটা কথা বলছে যে যদি সংস্কার কমিশন যে সমস্ত প্রস্তাব দিছে সেইগুলো যদি রাজনীতিবিদরা না মানে, তাহলে তিনি নির্বাচনে যাবে। তাহলে আমার প্রশ্ন, আপনার এই পণ্ডশ্রম কেন? রাজনীতিবিদরা যদি না মানে, তাহলে আপনি নির্বাচনে যাবেন, তাহলে এই সময় ক্ষেপণ করছেন কেন? সময় ক্ষেপণ করে আপনি বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করে এই আমি আসতেছি হেলাল ভাই, আমি আপনার কাছে আসবো, হেলাল ভাই আমি আপনার কাছে আসবো। আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাইয়ের কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে আমাদের রিজভী ভাই, আমাদেরও মানে আমাদের আরেক নেতা, বিএনপি নেতা, তিনি এখন জনাব রুহুল কবির রিজভী মন্তব্য করেছিলেন যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে, সেইটা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 41% মনে করেন যে হ্যাঁ সেটা সঠিক, শতকরা 59% দর্শক মনে করেন যেটা সঠিক না। 61,000 দর্শক এর মধ্যে ভোট দিয়েছেন। ইন্টারেস্টিং। আমি জনাব শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে সরাসরি যেতে চাই যে বর্তমান উপদেষ্টাদের মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক? খালিদ ভাই, দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি। একটা হচ্ছে যে
অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা, আন্দোলন একটার পর একটা আসছে। আসলে দেখেন, আহ, এই 17 বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের। সেখানে সরকার কিন্তু এই মাত্র 6 মাসে 136টা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেটাতে ফেস করেছে তারা। দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে। এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি, যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এই দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত 17 বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই, জামাতিকরণ হয়ে গেছে, আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন, ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে। সৎ যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে, সে যদি জামাত হয়, তাহলে তো দেশের 18 কোটি মানুষ জামাত। সেই কথা তো 24-এর আন্দোলনে আমাদের মা বোনেরা, ভাইয়েরা, ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়েছে। যদি আমি এটার কারণে যদি আমি জামাত হই, আমাকে আমার কাছে মাসুদ ভাই, জামাতিকরণ হলে মাসুদ ভাই আমি একটু বলে রাখি আমাদের আমরা একটু অবস্থাটা বলে রাখি। জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। জামায়াতিকরণ হোক, পুরা বাংলাদেশ জামায়াতের গাইডবুক দিয়ে চলুক, এটা আরো ভালো। কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করা উচিত না। আপনাদেরই তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত। এটা তো আমরা বলছি না, এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক, এটা দুঃখজনক না। আর আপনি যে কোশ্চেন করেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই। এটা তো জনগণের সরকার, জনগণের অন্তর্বর্তীকালীন সরকার। কোনো দল থেকে এটা তো নামই বলা হয় না, এটা তো নামই বলা হয়েছে মানে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। না, এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। পছন্দ অপছন্দ ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে, দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলাল ভাইয়ের সাথে মিলে যায়, তিনি হেলাল ভাইয়ের মানুষ। তিনি যদি আপনার সাথে মিলে যায়, আপনার মানুষ। তিনি যে আমার সাথে মিলে যান, আমার মানুষ। যদি সেটা 18 কোটি মানুষের সাথে মিলে যায়, তিনি 18 কোটি মানুষের। আপনার সাথে তো তিনি তো কোনো একজন ব্যক্তির হবে না, তিনি তো কোনো ব্যক্তির হবে না। মাসুদ ভাই, আপনার এটা করাটা তো ঠিকও হবে না, আপনার সাথে কেউ বলতে পারবে আপনার সাথে না, বলাটাও ঠিক হবে না। মাসুদ ভাই, আপনার সাথে তো বুদ্ধি দিয়ে, কথা দিয়ে কোনোটা দিয়ে পারবো না। না প্লিজ, সরল করে বলি যে মাসুদ ভাই, আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল, তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে 5 জন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে 5 জনের কথা বলেন? সেটা তো শুধু আমাদের না, সেটা সব দলের কাছে। আপনাদেরকে ডাকছিল কিনা? আমি যেটুকু জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকেই তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন। সেই প্রস্তাবনা কোনো দলই তার দেশপ্রেম, তার দক্ষতা, যোগ্যতা, আমানতদারিতার প্রশ্নে সেটা কেউই ওপেন করে না। আবার কেউই কিন্তু কোনো দল হিসাবে তাকে দেয় নাই, দিয়েছে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন, উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে, বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচারটা নিশ্চিত করা যায়, সেরকম কিছু মানুষকে বাছাই করার ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে, জামাত ইসলামী সহযোগিতা করেছে। অ্যাবসলিউটলি। আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইল বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ 3 জন 4 জন, এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাইকে নিয়ে মোটামুটি খুশি আছেন তো, বা ঠিকই আছে মনে করছেন? আমরা কারো উপরে খুশিও হইনি, আমরা কারো উপরে বেজারও হইনি। আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি। প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা যেমন শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে, আমরা কিন্তু বলেছি যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে, এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা বলেছি। সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি, আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি। আমরা সব একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এই 2024-এর আমাদের ছাত্র জনতার যে শাহাদাত, তাদের হাত পা হারানোর যে অভ্যুত্থান, এটা যেন তারা ধারণ করে, এই কথাটা আমরা বারবার প্রত্যেককেই স্মরণ করেছে। ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি, আবার কাউকে ডিফেন্ড করিনি। মাসুদ ভাই, তাহলে কোনো রিপোর্ট কার্ড বানান না আপনারা এই উপদেষ্টাদের সম্পর্কে? না, এটা তো আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি না। ওকে, ঠিক আছে। মাসুদ ভাই, আসছি আবার আপনার কাছে। হেলাল ভাই, একই প্রশ্ন, এই উপদেষ্টাদের মধ্যে কতজনকে আপনি পছন্দ করেন বা কতজনকে বিএনপি পছন্দ করেন? আপনাদের কথা বিএনপি শুনেছিল কিনা উপদেষ্টা পরিষদের? এখানে ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দের কিছু নেই। পারফর্ম ভালো করলে, যেহেতু এটা নিরপেক্ষ সরকার, নিরপেক্ষভাবে পারফর্ম করলে তাকে সবাই পছন্দ করতে হবে। আমি যে বক্তব্যটা দিতে চাচ্ছি, দেখেন
লন্ডনে বসে আমাদের নেতা যেভাবে বাংলাদেশের মানুষকে গত 17 বছর অনুপ্রাণিত করেছে, অনুরণিত করেছে, মানুষ আন্দোলন করেছে, হাজার হাজার শত শত মাইল দূরে সাইকেলে চড়ে, কলার ভেলায় চড়ে, যেভাবে মানুষ উজ্জীবিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে, 24/7 তিনি জনগণের সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশে যে আন্দোলনটা সংগঠিত করেছে, যেভাবে আপনি বলতে পারেন ইরানের ইসলামী বিপ্লব খোমেনি আপনার সুইডেনে বসে, সার্বিয়ায় বসে করেছে, ফ্রান্সে বসে করেছে, একই সাথে লেনিন সার্বিয়ায় বসে আপনার কমিউনিস্ট বিপ্লব করলো। এছাড়া এরকম উদাহরণ রয়েছে, এবং তিনি যেভাবে জনগণকে অনুপ্রাণিত করেছে এবং জনগণ কিভাবে তার ডাকে সাড়া দিয়েছে। এবং আপনি দেখেন যে ভারতের কোলে কারা বসছে, এটা একটা বড় প্রশ্ন। দেখেন আমরা 5ই আগস্টের পরে যখন সরকার গঠন হলো, 8ই আগস্টের কিছু পরে আমি দেখলাম যে মাসুদ ভাইদের দল বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক করা দরকার। যখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে, ভারত যখন আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, বলছে বাংলাদেশিদের মেরে পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঝুলিয়ে রাখবে, তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল, এমনকি উপদেষ্টা পরিষদ একটা কূটনীতিক বার্তা ছাড়া আর কোনো কিছু করলো না, কোনো রাজনৈতিক দল মাঠে নামলো না। একমাত্র দল বিএনপি, আপনার ইন্ডিয়ান এম্বাসি আমরা অবরোধ করে আমাদের প্রতিবাদ জানিয়েছি, আমরা সীমান্তব্যাপী লং মার্চ করে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে দুটো বিষয় শুধু হেলাল ভাই দুটো বিষয় হেলাল ভাই এই যে লাইং পলিটিক্স, এই লাইং গুলো কিন্তু আমাদের অনৈক্য তৈরি করে। হেলাল ভাই দুইটা বিষয় একটু কথা বলতে হবে। এক নাম্বার কথা হচ্ছে যে তারেক সাহেব লন্ডন থেকে বাংলাদেশকে যেভাবে পরিচালনা করেছেন, একতাবদ্ধ করেছিলেন, যেটা বললেন, তাহলে আপনি কি মনে করেন ভবিষ্যতে রাজনীতি এমনই হওয়া উচিত? বিদেশে থাকেন, মাঠে থেকে উনি তো 6 মাস পরেও তাই করতেছেন, 6 মাস পরে তাই করতেছেন, তাই না? আপনি দেখেন হি হ্যাজ টু লিভ, হি হ্যাড টু 6 মাস পরেও তো তাই করতেছেন, মানে এইটাই হওয়া উচিত তো আসলে, মাঠে না গিয়ে আমরা ভার্চুয়ালি দেখলাম। না এটাই তো পৃথিবীর ইতিহাসে কি এগুলো নেই? আছে বাংলাদেশের, মানে এইটাই থাকা উচিত কিনা আমি সেটা বলতেছি, ভবিষ্যতে তাই হওয়া উচিত কিনা, ভবিষ্যতে তাই হওয়া উচিত। মাফিয়া না, যদি বাংলাদেশে মাফিয়া সরকার থাকে, তারপরে আরো 6 মাস গেছে ভাই, তারপরে আরো 6 মাস গেছে ভাই, আপনি তারপরে 6 মাস গেছে। বাংলাদেশ কি আপনি মনে করেন এখনো স্থিতিশীল রয়েছে? বাংলাদেশ কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে? শুধু স্থিতিশীল হওয়ার পরেই উনি আসবেন? না বাংলাদেশে কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে? না, মানে বাংলাদেশে যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় তাহলেই উনি শুধু আসবেন? না আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন, অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধে যে নেতা ছিল, সে স্বাধীনতার কতদিন পরে দেশে গেছে। আমি অ্যাঙ্গোলার কথা জানি না, আমি অ্যাঙ্গোলার কথা জানি না, এত অ্যাঙ্গোলার কথা জানি না। অ্যাঙ্গোলাটা খুঁজে বাইর করছেন, ভালো বাইর করছেন ভাই, পরে শিখাই দেন এটা অন্য সময় কমুনে। এখন যে অ্যাঙ্গোলাটা বক্তব্য হলো যে বাংলাদেশে এখন যে সরকার, সেই সরকারের তো আপনার স্ট্রেংথ নেই যে একটা লোককে সিকিউরিটি দেওয়ার মতো। আপনার বাংলাদেশে এখনো প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন, না আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা বাংলাদেশে রয়ে গেছে, এমনকি প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা রয়ে গেছে এখন। এবং কিভাবে বোঝা যাবে যে ব্রেন চাইল্ডরা চলে গেছে? ব্রেন চাইল্ডরা চলে গেছে কিভাবে বোঝা যাবে? আপনি দেখেন বাংলাদেশে যদি একটা আপনার এখনো পরাজিত শক্তি, মাফিয়া শক্তির যারা প্রশাসনের ছিল, পুলিশে ছিল, তারা এখনো বীর দর্পে বিভিন্ন আপনার প্রশাসনে রয়ে গেছে। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে এই সরকার। আমি আর কথা বলতে চাই না, অ্যাঙ্গোলার উদাহরণটা দেখে নিব না, এটা নিয়ে আর কথা বলতে চাই না। আমি আপনার একটু বলি, ভারত নিয়ে কিন্তু বিএনপির অবস্থান আমি সবসময় ডুবিয়াস দেখি। আপনার মনে থাকবে 2001 সালে, আমি শুধু 2001 সালে বলি, 2001 সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথম বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস, বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায়। সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস রেখে লাভ কি, আপনারা টাটাকে চিটংয়ে স্টিল মিল করার দিতে চেয়েছিলেন, একই রকম টাকা একটা দেওয়ার ক্ষেত্রে আপনারা ভারতের কথায় তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিলেন। মানে বিএনপির কিন্তু বোঝা যায় না ভারত নিয়ে আসলে। না, তাইওয়ানের সাথে ভারতের সম্পর্ক ওইটা অন্য জিনিস, না সবকিছু নিয়ে সবকিছু সম্পর্কে আপনি জানেন। বিবিআনের গ্যাস বলেন আর আমাদের মাটির তলের গ্যাস, শেষ পর্যন্ত কি বাংলাদেশ ভারতের কাছে গ্যাস দিয়েছিল? দিতে পারে নাই তো, কারণ শেখ হাসিনা জামাত ইসলামী দুইটাই আন্দোলন করছিল। বামদের নেতৃত্বে শেখ হাসিনা আর জামাত ইসলামী আলাদা না, এই গ্যাস দেওয়ার ব্যাপারে আলাদা আলাদা আন্দোলন করছে। তাইলে হাসিনা যখন গ্যাস বিক্রি করলো তখন তারা আন্দোলনটা করলো না কেন? হাসিনা কোথায় গ্যাস বিক্রি করছে? হাসিনা গ্যাস বিক্রি করছে কোথায়? এইবার 2016 সালে হাসিনা গ্যাস বিক্রি করেছে ভারতের কাছে, গ্যাস বিক্রি করেছে কোথায়? ভারতের কাছে গ্যাস বিক্রি করেছে। আপনি আবার যুক্তিগুলো পড়েন, আপনি অতীতের ইতিহাস আমি আজকে বলে গেলাম, আপনি দেখেন কোথায় ভারতের কাছে। জামাত ইসলামী তো তখন আপনাদের লগে ছিল, আর না জামাত ইসলাম আন্দোলন করে নাই, ঠিক বলছেন, কিন্তু আপনারা গ্যাস দিতে চাইছিলেন পুরা বিবিআনা দিল্লিতে চলে যাবে সরাসরি।
সেটা তো আপনি চাইছিলেন, আমরা কি দিয়েছি? না, রক্ত আমরা দিয়ে ঠেকানো চাইছিলাম। হয়েছে, এটা রক্ত দিয়ে 4 দিন হরতাল লাগছে রে ভাই। না না ভাই, এটা কিন্তু তখন জামাত বা আওয়ামী লীগ না, তখন জামাত আপনি না, জামাত না, জামাত তো আপনাকে লগেই, জামাত তো আপনাকে হ্যাঁ, মন্ত্রী। তাইলে 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 আওয়ামী লীগ এবং আপনারা বামরা, information ভুল। তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা আ- কমিটি। না, তখন আমরা কোনো ভারতের কাছে যদি আমরা গ্যাস বিক্রি করিনি, একমাত্র দল আওয়ামী লীগ গ্যাস বিক্রি করেছে। এই তথ্য আপনি আপনি দেখে নিয়েন যে একমাত্র দল আওয়ামী লীগ যারা গ্যাস বিক্রি করেছে। আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানি না, আওয়ামী লীগ আর অ্যাঙ্গোলার কিচ্ছাটা আপনি আমাদের দিয়েন, আমি এটার মধ্যে আলাদা করে দেখবো না। আর আমি 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 একটু আবার মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল, আপনাদের এক ঐক্যমত ছিল, নাকি এটা কি ছিল আসলে? মানে আপনারা আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন, এটার ব্যাপারে আপনারা হোয়াট ডিড ইউ ডু? আহ, দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই। সেটা হচ্ছে যে আহ, আমাদের বলা হয়েছে যে আমরা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে, আর একটা পরাজিত শক্তি। তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে আহ, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার। এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন, এই বিতর্কের জায়গাটা 2024-এ জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ। আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার, যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই, আমাদের যারা মন্ত্রী ছিলেন, আমাদের যারা সংসদ সদস্য ছিলেন, ইভেন দো আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই, তাদের কোনো ভিডিও পাওয়া যাবে না, রেকর্ড পাওয়া যাবে না, অডিও কল পাওয়া যাবে না। অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে। সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে 16 বছর থাকার চেষ্টা করেছে, অঙ্গরাজ্য বানিয়েছে। ইলিশ মাছ আমরা খেতে পারিনি, তাদেরকে পাঠানো হয়েছে। আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, ঠিক একই কথা যখন যদি আমি বলি, তাহলে আমাকেও তো জনগণ ধরে নিবে যে আমি বোধহয় সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদ রাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধহয় আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি। এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না, সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা আমার এখানে একটু ছোট ডক্টর করে ইউনূস, জানতে চাওয়া আছে, আপনাদের যে মানে করদ রাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশের, সেটা কি শুধু আওয়ামী লীগের এগেনস্টেই বলেন নাকি বিএনপির এগেনস্টেও বলেন? বিএনপিও না এটা বিএনপিও এটা যে ক্ষমতায় আসলে কোনো করদ রাজ্যই হয়। খালি এবং ভাই, আমি এবং কিন্তু এবং আমার এবং কথাও এবং বলেছি। আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না। 1971 সাল ছিল না, না, ভারতীয় এটা আমি ষড়যন্ত্রের আমার- তৈরি, আমি- ভারতীয় আমি- ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী, ওই ভারতীয় না, না, ষড়যন্ত্র, এটা ওই এটা আমার ভারত, কথাও বলেছি। ওই ভারত বিরোধিতা। এটা তো- এটা- আপনারা এটা এটা তো পপুলিস্ট ঠিকই জায়গা আছে। থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন এবং না, এটা ঠিকই আছে, এটা এটা বলতে হবে আমাদের, এটা বলতে এবং হবে এটা এই করে জন্য- কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন, কিন্তু আপনারা না, কিন্তু এটা কিন্তু প্রতি এটা- মুহূর্তে এটা- মুক্তিযুদ্ধকে ছোট করেন, প্রতি মুহূর্তে এটা তো 1971 সালকে অস্বীকার করেন, প্রতিটা মুহূর্তে আপনারা এটা করতে থাকেন। এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য এবং আপনাদের বাস্তব সত্য যে আর অন্য সত্য তো আলাদা হইতে না পারে। না, এটা এটা আলাদা সত্য না, আলাদা সত্য না। এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন। এখন দেখেন, মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো না, এখন তো সবাই পড়ছেন, জানছেন। কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায়, তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন, এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ আচ্ছা, আমি করছে না একটা এখন পর্যন্ত। হাইডসাইড একটা কথা বলি, মানে এই যে challenge করছে না, challenge করছে না কেউ। 1971 সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামাত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো, তাহলে কি হইতো আসলে? মানে ভারত না, জামাত এই যেটা- ষড়যন্ত্র, ভারত এই ষড়যন্ত্র করে আর কিছু করতো, আর তোরা বাংলাদেশ স্বাধীন হতো না, এই তো স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো, বাংলাদেশ ভারতের স্বাধীন সাহায্য হতো, ছাড়াও এবং স্বাধীন হতো, বাংলাদেশের ভারতের স্বাধীনতা ছাড়াও স্বাধীন হতো। অবশ্যই অবশ্যই স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে। আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদের মানে বিরুদ্ধে আপনি লড়াই করে আপনি সেদিন তো আপনারা এই একটা কথাটা সরকারের বলেন, বিরুদ্ধে লড়াই আপনারা এই করেন। কথাটা রাজনৈতিক বক্তৃতায় বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন 2024-এ এটা- বলেন যে এটা ভারত থেকে রাজনীতি- স্বাধীন হয়েছে এটা- বাংলাদেশ, আমরা আমরা খুব সিনসিয়ারলি বলি, এটা আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ। এদেশে আমাদের দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল, দিল্লি না ঢাকা, কেন এই স্লোগান হয়েছিল? হয়েছে এই এই জন্য স্লোগান আপনারা যে দিছেন আমাদের রে ভাই, দেশের- আপনারা না, না, এই না, এটা স্লোগান আমরা আপনারা দিছেন। দিল্লি না তাহলে তো ঢাকা দেশের স্লোগান 18 ছিল না এখানের মধ্যে, দিল্লি না তাহলে স্লোগান তো- আপনাদের পুশ করা স্লোগান। এই স্লোগানের না, মধ্যে না, কোটানা মেধা ছিল, এই স্লোগানের তাহলে- মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না তাহলে তো ঢাকা 18 এই বয়ান আপনারা সামনে আনতেছেন,
কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া ভুল হয়েছে 71 এটা বলি পজিশন না, আপনি আমরা চেঞ্জ বলি- করেন না রে ভাই, না, 71 change পজিশনেই করেছি আছেন আমরা। আপনি, আমরা চেঞ্জ পজিশনেই আছেন। আমরা যেটা আপনি করেছি পরেন সেটা ঠিক রেখেছি। পরেন সংগ্রাম ইত্তেফাকে আমরা তো আপনাদের সেটা বক্তব্য ঠিক যেটা রেখেছি। ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা। হ্যাঁ, পড়েছি যে ওখানে আমাদের যেটা করেছি Absolutely সেটা ওই জায়গার হচ্ছে মধ্যেই যে আছেন। এরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না, এবং Absolutely সেই প্রয়োজনটা এখনো যে নাই, ছিল না এখনো এটা নাই। এটা আমরা তখন বুঝেছি। আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে খালিদ ভাই, হুম। 53 বছর লেগেছে। যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। আমাদের এই যে দেখেন 2010-এ যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার, কেন টিপাই মুখবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা, আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল, বিভাগে প্রোগ্রাম করেছিল। ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন না, এই জন্য যে হয় তাদের বন্ধু হতে হবে, না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের, এটা ঠিক করে তো আপনাকে এটা ফেস করার জন্য আপনাকে এই দেশের জনগণকে তো প্রস্তুত রাখতে হবে। এটা হয়েছে না। দেখেন আপনি সীমান্তে এখন আমাদের কাস্তেওয়ালারা, মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজিবির ভাইদের সাথে তারা অংশগ্রহণ করছে। আপনি ঝিনাইদহে এখন অলরেডি আমাদের না এটা ঝিনাইদহে এটা এটা already এটা আমাদের- এটা এটা আপনি ইন্টারন্যাশনালি এটা বললেন না, এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না। না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো কাস্তে নিয়ে এটাতে দাঁড়ায় থাকতে হয়। না, This is দাঁড়াবে not the না, কেন? case. আমাদের দেশের This is জনগণ, not the case. আমাদের দেশের আমি আপনাকে বলি, আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ইন্টারভিউ করছিলাম সেই সময় বাংলাদেশের আওয়ামী লীগের আমলে, এই মোমেন সাহেব ছিল আওয়ামী লীগের আমলের থেকে ঢুকে ডয়েচে বেলের হয়ে, তো কি দুইজনকে মেরে ফেলছে নাকি একজনকে মেরে ফেলছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাইতে আসছিল, ওদেরকে দেখাই দিছি। দিস ইজ নট দি, মানে এটা তো কূটনীতিক কথা হইতে পারে না যে বিএসএফ এর সাথে কাছে নিয়ে পুলিশ যাবে এখন, মানে কৃষক এটা যাবে। পররাষ্ট্রনীতি, এটা দেশপ্রেমের তো একটা বড় চেতনার দায় না? আপনাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সেনাবাহিনী, শুধুমাত্র সামরিক বাহিনী অথবা বাহিনীর সদস্যদের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই 71-ও তো স্বাধীন হয় নাই, 24-এও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে না, আমরা প্রশাসন, সরকার এবং একটা আধিপত্যবাদকে মোকাবেলা করে তাদেরকে উৎখাত করা হয়েছে। সুতরাং এটা তো গর্বেরই ব্যাপার, এটা ধারণ করার ব্যাপার। সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল, ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টিগুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আলাপ আলোচনা তখন ছিল, আপনারা জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনায় এসছে, ওই সময়ে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে এই কাজটা করলে বাংলাদেশের তাৎক্ষণিক স্থিতিশীলতাটাকে ধরে রাখা অপেক্ষাকৃত আমাদের জন্য মনে হয়েছে এটা যৌক্তিক। সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করেছে। ওকে, আমি একই প্রশ্ন মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ, জনাব আজিজুল বারী হেলাল আপনি করতে চাই, খুব দ্রুত আপনি কি বলবেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার পিছনে বিএনপির অবস্থান কি ছিল? না, এটা ঠিক, প্রফেসর ইউনূস একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব। এরকম একটি ট্রানজিশনাল পিরিয়ড, এরকম একটি গণ অভ্যুত্থানের পরে তার মতো একজন ব্যক্তিত্বকেই প্রধান উপদেষ্টা হিসেবে জনগণ, বিএনপি সবাই আর কি মেনে নিয়েছিল। এ ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে পারফরমেন্সের দুর্বলতা, বর্তমানে ইউনূস সরকার কতগুলো ভুল তিনি করে ফেলেছেন। যেমন তিনি আমাদের এই যে গণ অভ্যুত্থানের ঐক্যকে অনেকটা ক্ষেত্রে কিন্তু বিনষ্ট করেছেন। যেমন তিনি যখন বললেন তার নিয়োগকর্তা ছাত্ররা একটা শ্রেণীকে তিনি হাইলাইট করলেন, তখন এই আন্দোলনে সবাই, আমরা বলছি, মাসুদও বলছে, আমিও বলছি, সবাই আমরা অংশগ্রহণ করছি, সেখানে একটি শ্রেণীকে বিশেষভাবে হাইলাইট করা, তারপরে যখন বলে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অমুক, তখন কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। এবং তিনি এই উপদেষ্টা কেন পরিষদ, সমস্যা হয় ভাই, কেন? আপনি যখন সবাই সমন্বিতভাবে একটি আন্দোলন, একটি গণ অভ্যুত্থান করলো, তখন আপনি একক কোনো ব্যক্তিকে ক্রেডিট দিতে চান না, একক কোনো ব্যক্তি মানে কি? ডেফিনেটলি তো এটা ছাত্রদের ক্রেডিট তো দিতে হবে, আপনার ডিউ ক্রেডিট। ছাত্রদের ডিসক্রেডিট তো কেউ করছে না, করছেন তো। তাহলে ডক্টর ইউনূস বলছে যে এই ছেলেটা পিছন দিক থেকে এটা আন্দোলন করছে, অসুবিধা কি? এটা কি ঠিক? এটা কি ঠিক? তাহলে আর মানুষ, এটা ঠিক না, এটা আপনি বলতে তো হবে না। ওরা সামনে ছিল, তাহলে আপনি ওরা অত্যাচারিত হয়েছে, সামনে সবাই ছিল। শুনেন, সামনে যে ব্যানারটা ছিল, আমাদেরও তো অনেক ছেলে, আমি তো বললাম 150 নেতা কর্মী, 34 জনে আমাদেরই মারা গেছে, আমি সেই হিসাবে যাচ্ছি না। কিন্তু যে ব্যানারটা আমরা দিয়েছিলাম, সবাই ঐক্যবদ্ধভাবে
রাজনৈতিক কৌশলের কারণে আমরা একটি অরাজনৈতিক ব্যানার দিয়েছিলাম। আজকে তারা যখন ক্রেডিট ক্লেম করে তখনই কিন্তু বিভক্তি আসে। এখন আপনারা কি ব্যানার বৈষম্য দিবেন বিরোধী কেমনে? আন্দোলনটা আপনারা ব্যানার দিলে তো সাউন্ড গ্রেনেড মারলে আপনারা চলে যান। না না না, সাউন্ড গ্রেড মারলে সবাই যাবে। সাউন্ড গ্রেড মারলে এখানে তো সাউন্ড না, ওরা তো উল্টা, ওরা তো একটা মারে একটাই মরে, আর কেউ মরে না, যায় না, ওরা মানে থাকে। কারা? সেখানে ছাত্ররা, কি রাজনৈতিক ছাত্ররা কি রাজনৈতিক ছাত্ররা ছিল না? ছাত্রদল ছিল না? ছাত্র শিবির ছিল না? ছাত্র ইউনিয়ন ছিল না? হ্যাঁ, বামপন্থী ছাত্র সংগঠন ছিল, সবাই ছিল। সবাই ছিল। গুটি কয়েক ছেলেকে যদি আপনি বলেন, হ্যাঁ, তখন আপনার পার্থক্যটা কি হেলাল ভাই? আপনি দেখেন, আমারে মাইরেন না, কিন্তু আপনি পার্থক্যটা দেখেন। ওরা ছিল এখানে, সাহসটা পাইছে কই? ওরা সাহসটা পাইছে আপনাদের মানে মানে আমরা তো এটা এই যে বিএনপির নেতাদের থেকে আলাদা ছিল, সেই জন্য পাইছে। না, বিএনপি নেতারা সেখানে ছিল। বিএনপি ছাত্র দলের বিএনপি নেতারা থাকলে সবসময় কইতো যে একটু দৌড় দিয়া হিট এন্ড রান করে চলে আসো পালায়া। এটা হলো আপনার স্পেকুলেশন। 17 বছর ধরে তাই দেখছি ভাই। 17 বছর আন্দোলন করছি, 17 বছর আন্দোলন করছি। আপনার একটা আন্দোলন তো আপনি বললেই তো, মানে আন্দোলন করতে ডিনার পার্টি না যে আপনি বললেন আর আন্দোলনটা হয়ে গেল। 17 বছর আমরা জমিনটা তৈরি করেছি, তার উপর দাঁড়িয়ে আমাদের এই ছাত্র ভাইয়েরা, সমস্ত রাজনৈতিক দলের ছাত্র ভাইয়েরা উপসংহার টেনেছে। আমি এই জন্য বলি, এই ছাত্র ভাইয়েরা হলো আমাদের আন্দোলনের সন্তান, এই অভ্যুত্থানের সন্তান। তার মানে এই না যে করজোরে নিবেদন করি আপনাদের আন্দোলনের সন্তান 24 না, 24-এর আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে আপনারা তাদের সঙ্গে ছিলেন। আপনারা এইভাবে ডিভিশন করেন বিধায় কিন্তু আজকে বাংলাদেশের এই তর্ক এবং বিতর্কে ফ্যাসিবাদের যত অপবাদ, মাফিয়ার যত অপবাদ, তা চাপা পড়ে যাচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিবিপ্লবী সিনড্রোম দেখা দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি যে অ্যাঙ্গোলা স্বাধীনতার কথা বলেছিলাম, অগস্টিনো নেটোর নাম আপনারা সবাই শুনেছেন। অ্যাঙ্গোলা স্বাধীনতা যুদ্ধের নায়ক অগস্টিনো নেটোর যদি আত্মজীবনীটা দেখেন তাহলে দেখবেন যে তিনি স্বাধীনতার পরে যখন দেশে সুরক্ষা নিশ্চিত হয়েছে, তার দল মনে করেছে তখন তিনি যাবেন। আমাদের দল যখন মনে করবে যে এখন দেশে যাওয়া উচিত, তখন অবশ্যই তারেক রহমান দেশে আসবেন। সুতরাং এটা নিয়ে অন্য কোনো ন্যারেটিভ বানানো উচিত না। এবং পেট্রোলিয়াম গ্যাস 2019 সালে ভারত এবং বাংলাদেশ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছিল এবং ট্রায়াল বেসিসে একটি চালানো ভারতের ত্রিপুরা রাজ্যে এবং অন্য জায়গায় গিয়েছিল 2019 সালে। আপনি দেখবেন আবার 2019 সালে কি হয়েছিল ভাই? তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং এলপিজি, এই দুইটা গ্যাসের ভারতের সাথে আপনার বাংলাদেশের সমঝোতা স্মারক চুক্তি হওয়ার পরে আপনার ট্রায়াল বেসিসে একটি চালান ত্রিপুরা রাজ্যে এবং আরেকটি কোথায় যাবে 2019 সালে। সেটা কার গ্যাস কে বানাইছে? সুতরাং বাংলাদেশ থেকে তোলা গ্যাস, টাকার গ্যাস। আমাদের এলপিজি গ্যাস, আমরা যে এলপিজি, আমাদের যে তরলীকৃত গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস, সেই গ্যাসটা গিয়েছে। আপনি কি কার সোর্স থেকে তুলছে? বাংলাদেশের সোর্স থেকে না ইন্ডিয়ার সোর্স থেকে? আমাদের সোর্স থেকে তোলা হয়েছে। আমাদের গ্যাস ওটা তুলে আমি এটা দেখব না। ঠিক আছে, আচ্ছা, আমি 2019 সালে চুক্তিটা পড়েন। আচ্ছা, ভারত বাংলাদেশ যে ওই চুক্তিগুলি তো অবশ্যই, মানে এতে তো কোনো সন্দেহ নাই হেলাল ভাই। মানে আওয়ামী লীগের তো ইন্টারেস্টিং, আওয়ামী লীগে শেখ হাসিনা নিজে বলছে, আমাদের এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে বাইর করতে হয় নাই, আওয়ামী লীগ নিজে বলছে ভারতকে যা দিয়েছি তা তারা কোনোদিন ভুলতে পারবে না। এটা শেখ হাসিনা নিজে বলছে, তার মন্ত্রীরা, পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে বলছে যে আমাদের আওয়ামী লীগকে আরো কিছুদিন রাইখা দেন। সুতরাং বিএনপি ভারতের সাথে কখনো না, বিএনপিটা তাই বলে অস্বীকার করেন না ভাই। আপনি আবার পড়েন সাইফুর রহমান গ্যাস পাঠাতে চাইছিল কিনা, খালেদা জিয়া এটাতে সমর্থন দিছিল কিনা, আবার পড়েন বিবিআনার আর সমর্থন। আরে ভাই, পারে নাই তো আমাদের জন্য, আমরা হরতাল করছি এই জন্য পারেন নাই না। সেটা আপনার যদি সেটা করে থাকে এটা দেশের জন্যই তো করেছেন, আর আমরা যদি না দিয়ে থাকি বিএনপি আমাদেরকে পিটা দিছে সেই সময়। না না, পেপারে আছে, পইরা দেখেন। তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি, আপনি পইরা দেখেন। আনু মোহাম্মদ স্যারের উপর যে হামলাটা হয়েছে সেটা আওয়ামী লীগ করেছে। আনু মোহাম্মদ স্যারের উপর হামলা বিএনপিও করছে, এই যে এই বিবিআনার গ্যাস রপ্তানি নিয়ে। সাইফুর রহমানের পাতার পর পাতা বক্তব্য আছে ভাই, মাটির তলে গ্যাস রেখে লাভ কি? বরঞ্চ বিএনপি বলেছে যে বাপেক্সকে উন্নত মানের না করে আমরা কেন বাইরের কোম্পানিগুলোকে বাংলাদেশে গ্যাস উৎপাদন। বিএনপির এগুলো হচ্ছে লিপ সার্ভিস। 5 বছরে একটুও বাপেক্সের উন্নতি করে নাই রে ভাই। আপনি এখন আপনি ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইরে জিজ্ঞেস করেন, টুকু ভাই কতবার চাইছে পেট্রোলিয়াম এর বাজেট দিছে কিনা, জিজ্ঞেস করেন এখনই।
না না, আপনার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরিং কর্পোরেশনকে তো আমরাই আপনার আধুনিকায়ন যতটুকু করার করেছি, কিন্তু অন্য আমলে, আওয়ামী লীগের আমলে এই বাপেক্সকে ঠুটো জগন্নাথ বানিয়ে আরো একটা কথা বলি, বাইরের আরো কোম্পানি একটা থেকে কথা বলি, টাটাকে আপনারা জমি দিতে চাইছেন, একটা নির্দিষ্ট মূল্যে হ্যাঁ, গ্যাস দিতে চাইছেন, একটা লম্বা সময় ধরে, এটা বহুত কিছু করছেন, আন্দোলনের মুখে আপনারা পিছিয়ে আসছেন। সুতরাং আপনারা খুব ইন্ডিয়া আন্দোলনের বিরোধী। মুখে না। আপনারা ইন্ডিয়ার ক্ষমতায় আসলে আবার ইন্ডিয়ার পেটের মধ্যেই ঢুকে যাবেন, যতই মুখে না, যা কিছু শোন, বলেন। ইন্ডিয়ার সাথে ওয়ার্কিং অবশ্যই এটা জামাত ইসলামীও করবে, বলি, ওটা অবশ্য জামাত ইসলামীও করবে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা ওয়ার্কিং রিলেশন রাখি, কিন্তু আমরা কখনো সাবসার্ভিয়েন্ট ওয়ার্ক রিলেশন না রে ভাই, ওয়ার্ক রিলেশন না, অনেক ভালোবাসার রিলেশনও রাখেন। আমি বলি তো, জনাব গোলাম আজমের ছেলে এই আন্দোলন করা থাকা অবস্থায় ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, ভালোবাসার সম্পর্ক আছে। হ্যাঁ, সেটার উত্তর তো আমি দিব না। না না, সেটার আপনি দিতে উত্তর পারেন। আমি আমি দিব। বলতেছি হচ্ছে যে ভালোবাসার সম্পর্ক থাকে, পলিটিক্যালি একটা অবস্থান না, নেয়। এইবার দেখেন বিএনপি যে স্ট্যান্ডটা তার ক্লিয়ার করলো, যে ভারত বিরোধী মনোভাব জনগণ যখন তুঙ্গে, তখন এই জনগণের মনোভাব আপনার ধারণ করেই তো আমরা প্রোগ্রামগুলো একটা দেশের একটা দেশের পররাষ্ট্রনীতি কোনোদিন একটা বিরোধী, একটা দেশ বিরোধী মনোভাব হইতে পারে? নিবে কেউ? কেমন কথা ভাই? না, আমি তো চাবো, কিন্তু আবার যে পররাষ্ট্রনীতি আপনার আছেন, যে ফ্রেন্ডস টু অল ম্যানেজ টু নান, এটাও তো একটা দেশের না, পররাষ্ট্র। সেটা আওয়ামী লীগ করে না, এটা আওয়ামী লীগের দায়, সেটা আওয়ামী লীগের দায়, সেটা আওয়ামী লীগের দায়, আওয়ামী লীগ করে না। কিন্তু আমরা সেটাই বলছি। আচ্ছা, আমি লাস্ট এবং প্রশ্ন করি। সার্বভৌমত্ব এই যে প্রশ্নে মানুষজন আপনাকে সাইবার যোদ্ধারা এখন আমার উপরে ঝাঁপায় পড়বে, আমি ভারতীয় দালাল এই সেই বলে টলে। এখন তো একটা চালু হয়েছে, হয় ভারতীয় দালাল, নাইলে পাকিস্তানি দালাল হইতে হবে, নাইলে যে কই যাইতে হবে জানি না। যাক, ঝাঁপায় পড়লেন, আমি তো এখন আর কি করবো। লাস্ট প্রশ্ন করি, যে সেইটা হচ্ছে যে আমি ইয়া ভাইরে দিয়েই শুরু করি, মাসুদ ভাইরে দিয়ে শুরু করি। একই প্রশ্ন, যেটা হেলাল ভাইকে দিয়ে শেষ করবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে যদি একটু শেষ করেন। সেটা হচ্ছে যে বিবিসি বাংলা একটা নিউজ করছে, সেটা হচ্ছে ধর্মভিত্তিক দলগুলিকে নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি কেন। আসলে এটা শুরু হয়েছে যে জনাব শফিকুর রহমান সাহেব, পীর সাহেব চরমনায় জনাব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করলেন। এরপরে আবার দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে আবার দেখা করছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেবের সঙ্গে। আপনাদের টেক একটু শুনবো। প্রথমে একটু মাসুদ ভাইয়ের কথা শুনে, যে মাসুদ ভাই আসলে রশি টানাটানি, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, একটু যদি এটা বলতেন, খালি একটু আপনার অনুভূতিটা একটু শোনায় রাখি। আমরা কিন্তু দেখছি জামায়াতে ইসলামীকে খুব বেশি জায়গা অনেক ইসলামিক দলে নীতি দিতে চায় না। আমরা বাবুনগরী সাহেবের কথা শুনছি, বাবুনগরী সাহেব বলছিলেন যে জামায়াতে ইসলামী অনেক খারাপ। থাক, আমি এত কথা বলতে চাই না, মানে বলছে খারাপ। যাই হোক, আমাদের খারাপ বলাটা, ভালো বলাটা তো একজন মানুষের তার গণতান্ত্রিক অধিকার। এটাকে আমরা সব সময় বলি যে আমাদেরকে যারা পর্যবেক্ষণ করেন, কোনো পরামর্শ পর্যালোচনা দেন, সেটাকে আমরা একজন শুভাকাঙ্ক্ষী হিসাবেই ধরে নিই। আমাদের কোনো সংশোধনের সুযোগ থাকলে সেটা আমরা সংশোধন করি। সেই জায়গায় আমি মনে করি এখন বর্তমান সময় যেটা হয়েছে, যে আমরা এখন দেখছি যে বর্তমান সময় বিএনপির পক্ষ থেকে এখন ধর্মকে একটা প্রধান শত্রুতে পরিণত করা হয়েছে। আলেমদের ব্যাপারে কথা বলা শুরু হয়েছে, ইসলামকে টার্গেট করা হয়েছে। ইভেন বলা হচ্ছে যে আমরা শরিয়া আইন এটা চাই না। তো বাংলাদেশের 90% মানুষ যেখানে মুসলিম, তাদের ব্যাপারে আমরা কি বলতে চাই? জামাতকে টার্গেট করে এখন কথা বলার চেষ্টা করা হচ্ছে, প্রধান হাতিয়ার বানানো হচ্ছে আবার সেই 1971 সালকে, আবার সম্পদ বানানো হচ্ছে আমাদের সেই সংবিধানকে, রাষ্ট্রপতিকে আমরা রাখতে চাই, আমরা নির্বাচন ছাড়া আর কোনো কথা বলতে চাই না। অথচ দেখেন সিরিয়ায় বাশার আল আসাদের দল নিষিদ্ধ করা হয়েছে, তাদের বাশার আল আসাদের সংবিধানকে সরাসরি সেখানে নিষিদ্ধ করা হয়েছে, সিকিউরিটি যে ফোর্স তাদেরকে বিলুপ্ত করা হয়েছে, আহমদ সারা এখন সেখানকার দায়িত্ব নিয়েছে। তো এই যে একটা দেশে পতনের পর এই জিনিসগুলোকে আমরা এখন বিরোধিতা করছি, আসলে কি টার্গেটে করছি? এই যে ধর্মকে, ইসলামকে ব্যবহার করার প্রকৃতি বা এদের বিরুদ্ধে কথা বলা, আলেমদের ব্যাপারে একজন বলছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে, তাতে আমি উত্তেজিত হব কেন? আমি উত্তেজিত হলে তো এটা আমি আরো স্পেসিফিক করে ফেললাম, জায়গাটা অসুন্দর হয়ে যাচ্ছে না? সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান, আমিও সেই প্রোগ্রামে গিয়েছিলাম বরিশালে, ওনার বেসিক্যালি একটা কর্মী সম্মেলন ছিল। সেই সম্মেলনটার এতই কাছে যে চরমনাইয়ের ইয়াটা, মানে ওনাদের মার্কাজটা বা ওনাদের মাদ্রাসাটা, উনি সেখানে চা খাওয়ার দাওয়াত পেয়েছেন, দাওয়াত নিয়েছেন, সেখানে গিয়েছেন এবং সেখানে বেসিক্যালি শুধু সৌজন্য একটা সাক্ষাৎ হয়েছে, আর কিছুই না। আমি একদম
কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। ওনারা এতটুকু বলেছেন যে আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যদি আমাদের একটা বাক্স দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা সেটা দিব, এবং সেই জায়গায় আমরা একসাথে কাজ করব। মাসুদ ভাই, এইটুকু এইটুকু কথা বলা হয়েছে। সুতরাং এই জায়গায় যদি আবার বিএনপি সেখানে যায়, সেটা তো ডিপেন্ড করবে যে চরমোনাই আমাদের সম্মানিত সেখানকার চেয়ারম্যান বা সভাপতি মুফতি রেজাউল করিম সাহেব, উনি অথবা ওনার যারা আছেন তারা ঠিক করবেন। কিন্তু আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র চরমোনাই পীর সাহেব নয় বা চরমোনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নয়, আমরা সমস্ত ইসলামী দলগুলোকে ওন করি আমরা কাজ করছি। সেখানে কেউ তার ব্যক্তিগত চিন্তায় আমাদের ব্যাপারে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। মাসুদ ভাই, আপনারা যে ইসলামিক দলগুলিকে ওন করার চেষ্টা করতেছেন সেইটা আপনারা বহুবার বলছেন, কিন্তু আমরা যে যদি দেখি যে হেফাজতে ইসলামীর সাথে যেসব রাজনৈতিক দলগুলো আছে, আপনারা একাধিকবার বৈঠক করছেন, কিন্তু সেইটা তো আসলে হয় নাই। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে দুইটা লাইন পড়াতে চাই এবং তারপরে আমি হেলাল ভাইয়ের কাছে যেতে চাই যে জামায়াতে ইসলামী সম্পর্কে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী মানে মাওলানা হোসেন আহমদ মাদানির উদ্ধৃতি দিয়ে বলেছেন, জামায়াতে ইসলামী সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল। তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট, কেননা জামাতে ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি। আমরা জামাতে ইসলামকে ইসলামী দল মনে করি না। জামাতে ইসলাম মদিনার ইসলাম চায় না, তারা মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আপনাদেরকে নিয়ে ইসলামী দলগুলোর এরকম ভাবনা আমরা আসলে গত 30 বছর 35 বছর আমরা দেখে আসছি। আপনি কি একটা লাইন বলবেন, তাহলে আমরা একটু হেলাল ভাইয়ের কাছে যাই যে ইসলামী দলগুলো তো আপনাদের অবিশ্বাস করে আসলে। না খালেদা, এখানে হয়েছে কি, আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন দুই একটা বিষয়, সেই বিষয় নিয়ে ওনাদের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, ওনারাও আলাপ আলোচনা করছেন। আমরা যেটা ফিল করি বা ওনারাও যেটা এখন বলছেন, এই জায়গাটা একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে যে দর্শনগত দিক থেকে অথবা আকিগতগত দিক থেকে একটা জায়গা আমাদের আলোচনা চলমান থাকবে। এবং আমরা তো গণতন্ত্রে এই সৌন্দর্যটা তো থাকারই কথা না। বিএনপির মধ্যে বিএনপি জামাতের সাথে এই দর্শনগত পার্থক্য আছে না? আছে। তো ইসলামী দলগুলোর মধ্যে এই পার্থক্যের সৌন্দর্যটাকে আমরা নেতিবাচক ভাবে নিব কেন? আমাদের কোনো কারেকশন থাকলে আমরা তো বলি না যে আমরা সমস্ত কারেকশনের ঊর্ধ্বে উঠে গেছি। সেই জায়গায় আমাদেরকে যদি কেউ কারেকশনের জন্য কোনো বিষয় বলে, এটাকে ধারণ করি রাজনৈতিক ভাবে একটা সমঝোতা। বিএনপি এবং জামাতও কি বলতেছিল যে আমাদের একটা রাজনৈতিক জোট, তাই না? রাজনৈতিক জোট যদি না হয় তাহলে তো একটা দল আর একটা দলের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। আমরা তো সেটা বলছি না, কেউ সেটা বলতেও পারে না, বলার কথাও না। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকখানি বেশি হয়ে গেছে আমাদের টাইমিং। আমি শুধু হেলাল ভাই একটা লাইন 1 মিনিট যদি আপনি বলেন যে রশি টানাটানি করছেন কিনা। শোনেন, প্রথম বক্তব্য হলো যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বাংলাদেশে রাজনীতি করার অনুমোদন আছে এবং বিশ্বের বিভিন্ন স্তরে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। আপনি আগে যে দেশে ছিলেন জার্মানিতে, সেখানেও আপনার ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে, ক্ষমতায় ছিল। এখন যখন নির্বাচনী আবহাওয়া তৈরি হয় তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোয়ালিশন করার একটা প্রবণতা সারা বিশ্বে আছে। এটাকে দোষের কিছু দেখা যায় না। আমি যেটা দোষের দেখছি সেটা হলো যে পরাজিত ফ্যাসিবাদ যখন প্রেস ক্লাবে আমরা দেখলাম যে রুহুল আমিন গাজী আমাদের ডিউজে নেতা মারা গেল, তখন দেখলাম যে জামাতে ইসলাম এবং আওয়ামী লীগের ইকবাল সোবহান চৌধুরী এবং মঞ্জুর হাসান বুলবুল তারা সবাই মিলে একটা মিটিং করলো। আবার দেখলাম জামাতে ইসলাম বলল যে আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে। তখন আমরা আমাদের সন্দেহের উদ্রেক হয়, আসলে নির্বাচনকে সামনে রেখে কোথাকার পানি কোথায় চলে যায়। এই বক্তব্যটাই সেই জন্য হচ্ছে যে আওয়ামী লীগকে যাতে জামায়াত না নিতে পারে আপনারা আওয়ামী লীগকে নিতে চেষ্টা করবেন, তাই তো? আমরা আমাদের সাথে আওয়ামী লীগের আমাদের তৈরি হয়েছে, কিন্তু আওয়ামী লীগের একই সুরে কথা বলেন তো এখন হেলাল ভাই, আওয়ামী লীগের সাথে একই সুরে কথা বলেন তো। এখন আপনি আমেরিকায় বসে একটা কথা বলছেন, বাংলাদেশে আমি একটা কথা বলছি, দুইজন দুই মতের লোক, কিন্তু কোন একটা কথা মিলে গেছে। তার মানে এই না বেশিরভাগ কথা মিলে যায়, আমি এক না। আমি একটা কথা বলি, দেখেন কোরআনের অনেক কথার সাথে বেদের অনেক কথার মিল আছে, এই দুই কথা ঠিক। তার মানে কি কোরআন সমান বেদ? না, তা কখনো না। কোরআনের অনেক কথার সাথে বাইবেলের কথারও মিল আছে। ভালো উদাহরণ দিয়েছেন ভাই, এই কথা বলার দরকার নেই। ভালো উদাহরণ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ।